আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের দল সমাজকর্ম আলোচনা করব। একাদশ শ্রেণীর জন্য পরিবর্তিত সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি। সো আমরা সরাসরি দল সমাজকর্মে চলে যাব। সমাজকর্মের মৌলিক পদ্ধতি আরেকটি পদ্ধতি হচ্ছে দল সমাজকর্ম। এখানে বলা হচ্ছে ব্যক্তি সমাজকর্মের জন্য ব্যক্তি সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের যে পদ্ধতির সাহায্যে নেয় তাকে কোনো বলে। ঠিক একইভাবে আমরা যদি দেখি দল সমাজকর্ম, ব্যক্তির পরে দুই বা ততোধিক লোকের সমাবেশ, স্থায়ী সমাবেশকে আমরা দল বলি। দল কি আমরা বুঝিয়েছিলাম এই জন্য যে দল সংস্করণ করতে হলে আমাদের দলটা জানা দরকার, সেই জন্য। কিন্তু আসলে পরিবর্তিত সিলেবাসে দল কি বা দলের শ্রেণীগুলো দেখানো হয় না, কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন সময় লাগে। সেই জন্য আমরা কিন্তু পড়িয়ে দল সমাজকর্মে চলে যাচ্ছি। দল যদি না চিনতে পারি সেক্ষেত্রে দল সমাজকর্ম একটু কঠিন লাগবে বা একটু অন্যরকম লাগবে। তাই একটা দল চিনিয়ে নিয়েছিলাম। এবার দল সমাজকর্ম, তাহলে দুই বা ততোধিক লোকের স্থায়ী সমাবেশকে আমরা দল বলবো। সাধারণভাবে দল সমাজকর্ম হলো দলের সংজ্ঞা। দেখো, দল সমাজকর্মের সংজ্ঞা সাধারণভাবে দল সমাজকর্ম হলো দলের সমস্যা সমাধানের জন্য দলকে গঠনমূলক দলীয় অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সদস্যদের স্বাভাবিক ভূমিকা পালনে সহায়তা করার এক সুপরিকল্পিত উপায়। তার মানে আমরা এই শ্রেণীকক্ষে যে স্টুডেন্টরা বসে আছি তারা দুই বা ততোধিক সমাবেশ, স্থায়ী সমাবেশ, দুই বা ততোধিক সদস্যের, এই সদস্যদের কী করবো আমরা একত্রিত করে এদেরকে আমরা দল বলবো বা দল বলতে পারি। এরা হচ্ছে দল। তাহলে এই দলের কি হবে, কী করতে হবে? দলের সমস্যা সমাধানের জন্য গঠনমূলক দলীয় অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সদস্যদের স্বাভাবিক ভূমিকা পালনে সহায়তা করার সুপরিকল্পিত একটি উপায়। তাহলে এখন যে শ্রেণীকক্ষে যে একটি দল আমরা বসে আছি, আমাদের সবার একটি সমস্যা হতে পারে। শ্রেণীকক্ষে কোনো একটা কিছু প্রয়োজন হতে পারে, অথবা একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, আমরা দেখো তুমি সবাই ক্লাস করছি, ফ্যানটা ঠিক করা জরুরি। তাহলে দলের একটি ছোট সমস্যা বা এই ছোট সমস্যাটি সমাধান করবো আমরা সকলে মিলে একত্রে প্রতিষ্ঠানের একটা দরখাস্ত প্রদানের মাধ্যমে। তাহলে আমরা কী করবো? দলীয় সদস্যদের গঠনমূলক অভিজ্ঞতার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আমরা যে সহায়তা করব বা সহায়তার যে সুপরিকল্পিত উপায়, সেটি হবে আমাদের দল সমাজকর্ম। যেখানে কি হবে? সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, নৈপুণ্য, পেশাগত মূল্যবোধ, নীতিমালা অনুসরণ করে দলগত পর্যায়ে সমস্যার সমাধান, সেবা কার্য গ্রহণ ও দলের উন্নয়ন করার জন্য এক বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। এক্ষেত্রে এইচ.বি. ট্রেকার দল সমাজকর্মের যে সংজ্ঞা বলেছেন, তিনি বলেছেন দল সমাজকর্ম হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ব্যক্তিকে দলীয় বা সামাজিক প্রতিষ্ঠানের আওতায় এনে দল সমাজকর্মী কর্তৃক সাহায্য করা হয়। এর মাধ্যমে নিজেদেরকে পরস্পরের সাথে সম্পর্কিত করে নিজেদের প্রয়োজন ও সামর্থ্যের সঙ্গে সঙ্গতি রেখে উন্নতি লাভে তথা ব্যক্তিগত দলীয় শান্ত সমষ্টি উন্নয়নে সক্ষম হয়। তাহলে এইচ.বি. ট্রেকার এবং ওয়াল্টারের সংজ্ঞা, W.A. ওয়াল্টার এর সংজ্ঞা, এই দুটি সংজ্ঞা আমরা করে নেব। ওয়াল্টার ফিনল্যান্ডার বলেছেন দল সমাজকর্ম হলো দলীয় কার্যকলাপে মানুষকে সাহায্য করার একটি প্রক্রিয়া। তার মানে একটা দল আমরা আছি, তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে মানুষকে অংশগ্রহণে সাহায্য করার একটি প্রক্রিয়া। এখন দেখলাম, তাহলে আমরা এক্ষেত্রে বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের বুদ্ধিমত্তা, আবেগ এবং দৈহিক বিকাশের সাধনের মাধ্যমে সাথে সাথে সমাজ স্বীকৃত দলীয় লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। তাহলে এইচ.বি. ট্রেকার এবং W.A. ফিনল্যান্ডার এই দুজনের সংখ্যা দল সমাজকর্মের সংখ্যা করে দিবে। এবার আমরা সরাসরি যাব দল সমাজকর্মের উপাদান। আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদান পড়েছিলাম। সমাজবিজ্ঞানী পালমান 4-5টি উপাদানের কথা বলেছিল। সেখানে স্পষ্ট করে বোঝানো হয়েছিল ব্যক্তি। তাহলে আমরা দল সমাজকর্মের যদি উপাদান করি, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এটা যদি তোমরা সরাসরি সামনে ক্লাস করতে, তাহলে প্রশ্নটা করে আমরা আরো সহজ হতে পারতাম। সেটা তো করতে পারছি না। সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখো, যেখানে আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদানে ব্যক্তি লিখেছি, সেখানে আমরা লিখবো এখন দল অথবা সামাজিক দল। বুঝতে পারছি ইজিলি? ব্যক্তি সমাজকর্মের সমস্যা উপাদানের ক্ষেত্রে আমরা লিখেছি সমস্যাগ্রস্ত ব্যক্তি, আর এখানে লিখবো আমরা সামাজিক দল। হয়ে গেলে একটি পয়েন্ট ব্যাখ্যা করে করছি। আবার এখানেও 5টি পয়েন্ট, ব্যক্তি সমাজকর্মের মধ্যে 5টি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি ছিল আমাদের?
এখানে দল সমাজকর্মের দ্বিতীয় পয়েন্টটা আর ব্যক্তি সমাজকর্মের দ্বিতীয় পয়েন্টটা আমি একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। দল সমাজকর্মের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দলীয় সদস্যদের প্রয়োজন ও চাহিদা। তাহলে আমাদের যে ব্যক্তি সমাজকর্মের দ্বিতীয় উপাদান কী ছিল? সরাসরি প্রশ্ন করতে পারছি না, সমস্যা। আমরা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নির্দিষ্ট করেছি ব্যক্তি সমাজকর্ম করতে, তখন চিহ্নিত করার পর আমরা চিহ্নিত করবো তার কী সমস্যা। আর যখন মানুষ সমস্যা ফিল করবে, অভাব ফিল করবে, তখনই তার চাহিদার জন্ম হবে। একটু সহজ করে বোঝার চেষ্টা করবে যে যখন তুমি দেখবে যে কলেজে আসছো, পড়াশোনা করছো, তোমার স্কুল কলেজ ড্রেসটা ছিঁড়ে গেছে, অথবা তোমার কলেজে অনেকগুলো সাবজেক্ট আছে, তার থেকে 4টি সাবজেক্টের বই এখন কিনতে পারো না, অর্থনৈতিক প্রবলেম, তাহলে তোমার কি চাহিদা? তোমাদের কি চাহিদা যে বই লাগবে অথবা স্কুল কলেজ ড্রেস লাগবে, তাহলে চাহিদাটা পূরণ হচ্ছে না, তার মানে তোমার মধ্যে একটা অভাবের জন্ম নিচ্ছে, অভাব বোধ। এই যে অভাব বোধের জন্ম নিচ্ছে আর এই চাহিদা, এই দুইটার সাথে অঙ্গাঙ্গি সম্পর্ক। তোমার একটা অভাব আছে, তোমার ভিতরে সেই ওই চাহিদাটা পূরণ করার আকাঙ্ক্ষা আছে। আর সেই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে সমস্যা ব্যক্তি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমস্যা মানেই চাহিদা। এই পয়েন্টটাকে এখানে লিখেছে যে দলীয় সদস্যদের প্রয়োজন ও চাহিদা। তার মানে আমরা দেখবো ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে একজন অসুবিধাগ্রস্ত ব্যক্তির কি সমস্যা, দ্বিতীয় পয়েন্টে। আর সামাজিক দল নির্ণয় করে আমরা দেখবো যে সামাজিক দলের কি চাহিদা বা প্রয়োজন। সামনে থাকলে তোমাদের কাছ থেকে জেনে নিতাম বিভিন্ন মতামত, তখন একদম ক্লিয়ার হয়ে যেত। সামনে চলে আসছে থার্ড পয়েন্ট, দল সমাজকর্মের উপাদান। তৃতীয় পয়েন্ট কি? আমাদের ব্যক্তি সমাজকর্মের তৃতীয় পয়েন্ট কি ছিল? স্থান বা প্রতিষ্ঠান। একইভাবে দল সমাজকর্মের থার্ড পয়েন্ট হচ্ছে দলীয় প্রতিষ্ঠান। তার মানে দলের সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট দলীয় প্রতিষ্ঠানের ব্যাখ্যা এখানে করা হয়েছে। পরের পয়েন্টে দেখো, ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে 4 নম্বর পয়েন্ট ছিল পেশাদার প্রতিনিধি। এখানেও তাই, পেশাদার প্রতিনিধি অথবা দল সমাজকর্মী একই কথা, ব্যক্তি সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি বা দল সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি সেম। তাহলে পয়েন্টগুলো দেখলাম। এখন সর্বশেষ পয়েন্ট, ব্যক্তি সমাজকর্মের সর্বশেষ উপাদান হচ্ছে প্রক্রিয়া, দ্যাট মিনস প্রসেস। দল সমাজকর্মের লাস্ট পয়েন্ট কি? আমার দল সমাজকর্ম প্রক্রিয়া বা প্রসেস। আমাদের পয়েন্টগুলোকে আমি মেল করে বোঝানোর চেষ্টা করেছি। ব্যাখ্যাটা ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মের মতো করে হবে, দল সমাজকর্মের ক্ষেত্রে দল সমাজকর্মের মতো করে হবে। এখন আমরা এই 5টি উপাদানকে অল্প একটু করে চোখ বুলিয়ে আসছি, কেমন লাগে দেখছে। এতক্ষণ কিন্তু আমি এই সম্পর্কে ব্যাখ্যা বলেছি, প্রতিটা পয়েন্টের সাথে বুঝিয়েছি। এখন প্রতিটা পয়েন্টের ভিতরে আমরা আরেকটু ভিন্নতা দেখি কিনা। সামাজিক দল, এখানে এটি দল সমাজকর্মের প্রথম উপাদান, সামাজিক দল। এক্ষেত্রে এই দল সমাজকর্মের উপাদান হিসেবে দলের কয়েকটি বৈশিষ্ট্য কথা উল্লেখ করে। এই প্রশ্নগুলো হলো দলের পরিধি এমন হবে যাতে দলের সদস্যরা পরস্পরকে ঘনিষ্ঠভাবে জানতে পারে। তাহলে আমরা একটা দলের পরিধি, সামাজিক দলটা কীভাবে গঠন হতে পারে, সামাজিক দলটা কেমন হতে পারে, এই সামাজিক দল এই পয়েন্টের ভিতরে আমরা এগুলোই দেখব। দলের চেহারাটা কেমন অ্যাকচুয়ালি মূলত এসবিজেকার বৈশিষ্ট্যের মাধ্যমে দেখাতে চেয়েছে যে আমাদের দলগুলো কেমন হবে এবং সেই দলগুলোর প্রবলেমগুলো কী হবে পরবর্তী পয়েন্টে যাবে। এখানে দেখি, হ্যাঁ আমরা বলছিলাম যে ঘনিষ্ঠভাবে জানতে পারে দলের সদস্যরা, যেমন উদাহরণ দিয়ে বারবার পরিবার বলছি বা শ্রেণীকক্ষ বলছি, দেখো তোমরা যে একই শ্রেণীতে বসে পড়াশোনা করো, এক্ষেত্রে তোমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান, কোনো সন্দেহ আছে? নেই। একে অপরকে জানছো, কারোর সাথে ভালো গভীরতা হচ্ছে, এই যে ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের থাকে, এই দল জানতে পারি, বুঝতে পারি, পরিচিত হতে পারি, দলের মধ্যে দলীয় কার্যক্রমে অংশও নিতে পারে। দল কেমন হবে? সামাজিক দল, যেখানে তোমরা একই সাথে বিভিন্ন অনুষ্ঠানে দলগতভাবে জাতীয় সঙ্গীত করো না, ওরকমভাবে আমরা দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারি। এরপর দেখছি দলীয় সংহতি বন্ধন, দলীয় সদস্যদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একীভূত করে রাখা। দলের উদ্দেশ্য লক্ষ্য অর্জনের জন্য সদস্যদের অবশ্যই একটি সময় পর্যন্ত বা একত্র বা সংঘবদ্ধভাবে থাকতে হয়। দলের সদস্যভুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করতে হয়। নিয়ম নীতি দলীয় সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ, দলীয় কার্যক্রম পরিচালনা করতেও সহায়তা করে। তাহলে আমরা সামাজিক দল, এই পয়েন্টটি দল সমাজকর্মের গঠন করার ক্ষেত্রে এর কিছু বৈশিষ্ট্য, এর কিছু সম্পর্ক, এর কিছু কার্যক্রম, দলীয় সদস্যদের মধ্যে পারস্পরিক সহনশীলতা,
শ্রদ্ধাবোধ ইত্যাদি এবং নিয়ম নীতি আচার আচরণের সব কিছু মিলিয়ে আমাদের সামাজিক দল গঠন করে। সহজ করে বলেছি, সহজভাবে বুঝলে সহজে, ঠিক আছে। এবার আসা দলের সদস্যদের প্রয়োজন বা চাহিদা। ওখানে ছিল আমাদের ব্যক্তির সমস্যা, ব্যক্তি সংস্করণ এই ব্যক্তির সমস্যাই আমরা বলবো, কারণ একজন ব্যক্তি সে যেটা অবাক ফিল করছে সেটা থেকে তার সমস্যা সৃষ্টি হয়েছে। এখানে দলীয় সদস্যদের প্রয়োজন ও চাহিদা। দলীয় সদস্যরা তো সবাই মানসিকভাবে অসুস্থ হয় না, একটু ভাবতে হবে। ওই ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে দেখব। ব্যক্তি সংস্করণের ক্ষেত্রে একজন ব্যক্তির অর্থনৈতিক সামাজিক হতে পারে, তো বেশি এই যে কোনো একটি চাপের মুখে সে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যায়। কিন্তু দলীয় সদস্যদের ব্যাপারটা ওরকম হতাশাগ্রস্ত নয়। দলীয় সদস্যদের দেখা গেছে শ্রেণীকক্ষের স্টুডেন্টদের কোনো কিছু প্রয়োজন, বোর্ড প্রয়োজন হতে পারে, তার কাছে দলীয় সদস্যদের মধ্যে পাঠ পরিকল্পনা প্রবলেম আছে সেটা সলভ করতে হতে পারে। হ্যাঁ, দলীয় দেখা গেছে শ্রেণীকক্ষের উপাদানের কোনো ঘাটতির কারণে দলীয় সদস্যরা দরখাস্ত দিয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদন করতে পারে, একটা বিষয়ে আলোচনা করতে পারে ইত্যাদি, এরকম হয়। আর ব্যক্তি সংস্করণের ক্ষেত্রে সাধারণত ব্যক্তি কোনো একটি বিষয়ে অসুবিধাগ্রস্ত হয়েই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যায়। এবার আসে দলীয় সদস্যদের প্রয়োজন ও চাহিদা। এটা প্রয়োজন বা স্বার্থকে কেন্দ্র করেই আসলে দল গড়ে ওঠে, প্রয়োজনের জন্যই একটি দল গঠন করা হয়। হ্যাঁ, দেখা গেছে যে বিভিন্ন গ্রামে দেখা সরকারি সাহায্য বিভিন্ন সময় পৌঁছায়। দেখা গেছে বন্যায় বাঁধ ভেঙে গিয়েছে, তখন কী করে তারা ওই এলাকার মানুষ একত্রিত হয়ে একটি সমিতির মতো গঠন করে সবাই মিলে অর্থের মাধ্যমে জোগাড় করে সংস্থান করে তারপর বাঁধটা নির্মাণ করে, এরকম অ্যাভেলেবেল করছে। তাহলে দলীয় সদস্যদের প্রয়োজন ও স্বার্থকে কেন্দ্র করেই আসলে দল গড়ে ওঠে। দলের প্রতিটি সদস্যের কতিপয় প্রত্যাশা থাকে, উক্ত প্রত্যাশাগুলি কেন্দ্র করেই দলবদ্ধ দল সংগঠিত হয়। তাহলে আমি একটু যে উদাহরণটা দিলাম, একটা বাঁধ ভেঙে গেছে, দলবদ্ধ হয়ে তারা বাঁধটি বেঁধে দিয়েছে, তার মানে দলবদ্ধ হয় তাদের নিজেদের প্রয়োজনে। দলের সদস্যদের একটি চাহিদা প্রয়োজন অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং দলীয় সদস্যরা তাদের উক্ত প্রয়োজন চাহিদাগুলো দলীয় অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে পূরণ করতে চায়। এজন্য সমাজকর্মীকে দলীয় অনুভূত প্রয়োজন ও চাহিদা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হয়। তাহলে যে শ্রেণীকক্ষের উদাহরণ দিয়ে পড়াচ্ছি, সেক্ষেত্রে যে দল থাকবে আমাদের শ্রেণীকক্ষ স্টুডেন্টরা, এক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আমরা কাজ করব, দলের সদস্যদের কোনো প্রয়োজন বা চাহিদা, সেই ক্ষেত্রে দল সমাজকর্মী যিনি হবেন আমাদের প্রতিষ্ঠান, আমাদের শ্রেণীর স্টুডেন্টরা যদি দল হয় কোনো একটু প্রয়োজন হয়, তাহলে আমরা টিচারদের মধ্যে যে কেউ বা আমরা টিচাররা এই সমাজকর্মীর ভূমিকা অবতীর্ণ হয়ে এই সমস্যা সমাধানের জন্য কাজ করবো, এই কথাটাই বোঝানো হয়েছে এখানে। তাহলে আমরা এক্ষেত্রে দলের কিছু বৈশিষ্ট্য দেখবো। আমরা চাহিদা প্রয়োজনের ক্ষেত্রে দলীয় অভাবগুলো অবশ্যই ব্যক্তিগত অভাবের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, দলের গঠনতন্ত্র ও প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, দলীয় সদস্যদের পারস্পরিক ভিত্তিতে উদ্বুদ্ধ হতে পারে, দলীয় সমস্যা দলীয় প্রক্রিয়া দ্বারা সমাধানযোগ্য হতে হবে, দলীয় অভিজ্ঞতা দ্বারা যাতে চাহিদা প্রয়োজন পূরণ করা সম্ভব হয় তার উপর ভিত্তি করে সমস্যা সমাধানের চিন্তা করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে দলের বৈশিষ্ট্যগুলোর উপরেই দলীয় সমস্যা সমাধানের চিন্তা আমাদের করতে হবে। তারপরে চলে যাবো দলীয় প্রতিষ্ঠান। ব্যক্তি সংস্করণের মধ্যেই দলীয় প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানের ব্যক্তি সংস্করণের উদাহরণ দিয়েছিলাম যে এখানে একটা শিশুকে লালন পালনে, ঠিক একইভাবে দলীয় প্রতিষ্ঠান। এখানে বলা হচ্ছে দল সংস্করণের 3 নম্বর বা 3টি উপাদান দলীয় প্রতিষ্ঠান, যেখান থেকে দল সংস্কর্মী কোনো দলকে সাহায্য বা সেবা করে থাকে, যে কোনো দল সাহায্যের আশায় নির্ধারিত যে প্রতিষ্ঠানে আগমন করেন তাকেই দল সংস্করণ প্রতিষ্ঠান বলে। দল সংস্করণ এসব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে লক্ষ্য অর্জনের সদস্যদের সাহায্য করে থাকেন এবং দলীয় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি উভয়ই হতে পারে। এরপরে দেখবো আমরা যে দল সংস্করণ প্রতিষ্ঠানকে নিম্নোক্ত কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। যেমন প্রতিষ্ঠানকেও বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়, দলকেও দলীয় সদস্যদের বৈশিষ্ট্যের প্রয়োজন হয়, সেরকমভাবেই দলীয় প্রতিষ্ঠানে অবশ্যই দলের চাহিদা ও প্রয়োজন পূরণে সক্ষম হবে। দলের প্রয়োজন বিবেচনা করে প্রতিষ্ঠানে কার্যাবলী সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠান দলের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয়ভাবে সম্পর্ক বজায় রেখে চলবে। দলের সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানের পেশাদারী অপেশাদারী উভয় ধরনের কর্মীই থাকে। নৈতিক মানদণ্ড পেশার ভিত্তিতেই দলীয় প্রতিষ্ঠানের দলীয় সদস্যদের সেবা প্রদানে নিয়োজিত হবে। তাহলে দেখলাম আমরা প্রতিষ্ঠানের কিছু ধর্ম আছে, নিয়ম আছে, সেগুলো এরপর দেখবো আমরা আমাদের 4 নম্বর পয়েন্ট, দল সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি।
তার মানে এতক্ষণ যে প্রতিষ্ঠানে আমরা ব্যাখ্যা করলাম সেই প্রতিষ্ঠানে যিনি পেশাদার অপেশাদার কর্মী বা ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান বা ওই প্রতিষ্ঠান পরিচালনা করেন তারাই হবেন আমাদের দল সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি। উনি দল সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, পেশাগত মূল্যবোধ, সমাজকর্মের জ্ঞান এগুলো সব অর্জন করার পরে উনি পেশাদার প্রতিনিধি হয়েছে। এই পেশাদার প্রতিনিধি দুটাতেই একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্মী প্রতিনিধি, আর হচ্ছে দলীয় সদস্যদের সমাধানের জন্য দল সমাজকর্মী প্রতিনিধি। পরের পয়েন্টটা দেখবো, লাস্ট পয়েন্ট, যেটা দল সমাজকর্ম প্রক্রিয়া। এটা হচ্ছে এমন যে দল সমাজকর্মের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ উপাদান হলো দল সমাজকর্ম প্রক্রিয়া বা প্রসেস। এর মাধ্যমে দল সমাজকর্মী দলীয় সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সুষ্ঠু ও সুশৃঙ্খল নিয়ন্ত্রিত ও পরিচালিত করেন, তাকেই বলে দল সমাজকর্ম প্রক্রিয়া। তাহলে দল সমাজকর্মী যিনি পেশাদার প্রতিষ্ঠানে পেশাদার প্রতিনিধি হিসেবে আছেন, উনি দলের সদস্যদের চাহিদা, প্রয়োজন, তাদের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত করেই দলীয় সদস্যদের সমস্যার সমাধান করেন। খুবই সুন্দর করে বলার চেষ্টা করেছি, আর আল্লাহর রহমতে কারো অসুবিধা হওয়ার কথা না। দল সমাজকর্মের উপাদানগুলো ব্যক্তি সমাজকর্মের সাথে সামঞ্জস্য রেখে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি মনোযোগ সহকারে বইটি সামনে নিয়ে, পয়েন্ট পাঁচটিকে সামনে নিয়ে আমার আলোচনাটাকে শুনে নাও, একদম সহজ লাগবে। আজকে ছাত্ররা এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।